ফাঁসির রশি গলায় এঁটে বসলে কেমন লাগে আকরাম? জানতে চাইল রানা। চেয়ারের পিঠে হেলান দিয়ে সামনে লম্বা করে দিল পা দুটো, ঠোঁটে বাঁকা হাসি। সাবধান, হাত যেন না নড়ে। হিংস্র হয়ে উঠল আকরামের চেহারা। আর তুমি? শাহেদকে বলল সে। বসো ওখানে। সাথে সাথে বসে পড়ল শাহেদ। পা দুটো থরথর করে কাঁপছিল তার। বসতে পেরে আরাম বোধ করল। তোমরা বোধহয় শাহেদের পিছু নিয়ে এখানে ঢুকেছ? জানতে চাইল রানা। হ্যাঁ, বলল কিয়া। তার সামনে থেকে শাহেদের দিকে সরে গেল আকরাম। রানার সামনে এসে দাঁড়ালো কিয়া। কেউ নড়ো না। ডিউক, তোমার পিস্তলটা বের করে নিচ্ছি আমি। বাধা দিতে চেষ্টা করলে আকরাম তোমাকে গুলি করবে। বলতে বলতে রানার পেছনে চলে এলো সে। পিস্তলটা নিলে আমার উপর দয়া করা হবে, বলল রানা। কাঁধের ওপর দিয়ে কেয়ার দিকে তাকালো ও। পুলিশ এসে পড়লে আমার কাছে পাবে না ওটা। ওরা যে কাছে পিঠেই আছে জানো নিশ্চয়। ট্রাউজারের পকেটে হাত গলিয়ে রানার পিস্তলটা বের করে নিল কেয়া। তারপর পিছিয়ে গেল। জানি, কিন্তু তুমি যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করো, মারা পড়বে। কথাটা তোমাকেও বলা হচ্ছে শাহেদ। রানার সামনে চলে এলো কেয়া। পিস্তলটা কোমরে গুজে শাড়ি দিয়ে ফোলা জায়গাটা ঢেকে নিল। গুলির রেখা থেকে সরে যাও, ঝাঁঝের সাথে বলল আকরাম। বোকার মতো যেখানে সেখানে দাঁড়াও কেন? এখানে কোনো গোলাগুলি করব না আমরা, দৃঢ় ভঙ্গিতে বলল কেয়া। এই মুহূর্তে আমরা সবাই বিপদের মধ্যে আছি। বিপদ কাটাতে হলে সবাইকে এক হতে হবে। তোমাদের বিপদ সম্পর্কে আমার কোনো মাথা ব্যথা নেই, বলল রানা। পুলিশ খুন করায় আমি বিশ্বাস করি না। ওটা করলে নিজের কবর খোঁড়া হয়। তোমার হাতের ওটা দেখে মনে হচ্ছে সেই মাউজারটা, না আকরাম? ওটা দিয়েই তো ঘুম পাড়িয়েছ নাইমকে। বাঁচা গেল। ওতে এখন আর আমার হাতের ছাপ নেই। নাইমের খুনের দায় আমার ঘাড়ে চাপাবে। সে উপায় আর রইল না তোমাদের। টেলিগ্রাম বেরিয়েছে, বলে ভ্যানিটি ব্যাগ থেকে ভাঁজ করা এক পাতার একটা খবরের কাগজ বের করলো কেয়া। ছুঁড়ে রানার কোলের ওপর ফেলল সেটা। বিদ্রূপের হাসি ফুটল তার ঠোঁটে। পড়ে দেখো, শামীমার লাশ পেয়েছে পুলিশ। তোমার চেহারার বর্ণনা দেশের সব থানায় পৌঁছে গেছে। এখানেই শেষ তা ভেবো না। তোমার নামও জেনে ফেলেছে ওরা। কাগজে সেটা ছাপাও হয়েছে। এসবের মানে তোমার বিপদও আমাদের চেয়ে কোনো অংশে কম নয়, বরং বেশি। পুলিশ তোমার পরিচয় জানে, কিন্তু আমাদের পরিচয় জানে না। কাগজের সামনের পৃষ্ঠায় চোখ বুলালো রানা। গম্ভীর হয়ে উঠল চেহারা। ট্যাক্সি ড্রাইভার 12টা বাজিয়েছে আমার। চেহারার বর্ণনা দিতে কোথাও কোনো খুঁত রাখেনি। পুলিশ বলছে আমি নাকি সাংঘাতিক ডেঞ্জারাস। দিয়ে তো হাসি দেখা গেল ওর মুখে। কাগজটা ছুঁড়ে মেঝেতে ফেলে দিল ও। তোমরা কি বলো, আমাকে দেখে ডেঞ্জারাস বলে মনে হয়? সিগারেট ধরালো, তাকালো কেয়ার দিকে, চোখে শূন্য দৃষ্টি। তারপর তাড়াতাড়ি জানতে চাইল, কখন থেকে রাস্তায় পাওয়া যাচ্ছে টেলিগ্রামটা? নিশ্চয়ই 1 ঘন্টার বেশি নয়। কেন বলো তো? হঠাৎ সতর্ক হয়ে উঠল কেয়া। এখানে তোমাকে কেউ দেখেছে নাকি? দেখেছে, 2জন পুলিশ আর একজন প্রতিবেশীর সাথে কথা হয়েছে আমার। কমরেড শাহেদকে খুঁজতে এসেছিল ওরা। দেখোনি ওদেরকে? খবরের কাগজটা দেখিয়ে আবার বলল, ওই চেহারার বর্ণনা পড়বে ওরা এবং ফিরে আসবে আবার সদল বলে। মাথা নিচু করে কিছু ভাবল ও। তারপর বলল, এখানে থাকা বুদ্ধিমানের কাজ হচ্ছে না। এক্ষুনি কেটে পড়া উচিত। ঘন ঘন মাথা নাড়ল কেয়া। তা সম্ভব নয়। শুধু রাস্তায় নয়, অলিতে গলিতেও টহল দিচ্ছে পুলিশ। দিনের বেলা বাইরে বেরোলে নির্ঘাত ধরা পড়ে যাব। ঝট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো শাহেদ। অসুস্থ, উন্মাদ দেখালো তাকে। ডিউক যা বলছে শোনো। পুলিশ এসে পড়লে আর কিছু করার থাকবে না আমাদের। পালাতে হবে এক্ষুনি। পুলিশ 2জন হয়তো এরই মধ্যে টেলিগ্রাম পেয়ে গেছে। এখানে আর 1 সেকেন্ডও নয়। তার কথায় কান না দিয়ে কি যেন চিন্তা করলো রানা।
তারপর মুখ তুলে বলল, উত্তেজিত হবার দরকার নেই। পুলিশ আর শারাফত আলী আমাকে দেখেছে, বেশ ভালো কথা। এখন আমরা যদি শারাফত আলীর অফিসে গিয়ে গা ঢাকা দিই, সব সমস্যার সমাধান হয়ে যায়। পুলিশ খানিকক্ষণের মধ্যেই ফিরে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। এসে দেখবে আমি নেই, দেখে ভাববে যেভাবেই হোক কর্ডন ফুঁড়ে বেরিয়ে গেছি আমি। অন্তত তাই ভাববে বলে আশা করতে দোষ কি? কিন্তু ধরো পুলিশ গোটা বাড়িটা আবার সার্চ করতে চাইবে, সেক্ষেত্রে আকরাম একটু কেরামতি দেখালেই আমরা রেহাই পেয়ে যাব। মানে? জানতে চাইল কেয়া। প্রতিবেশী শারাফত আলীকে আটক করব আমরা, বলল রানা। তার মনে ভয় ঢুকিয়ে দেবার দায়িত্ব আকরামের। শারাফত আলী বললে পুলিশ তার স্টুডিওতে ঢুকবে না, তারপর রাত পর্যন্ত ওখানেই নিরাপদে থাকতে পারবো আমরা। বলল কেয়া। মন্দ নয়। আবিদের বোন কোথায় সে? তীক্ষ্ণ হয়ে উঠল রানার দৃষ্টি। 2 সেকেন্ড তাকিয়ে থাকার পর জানতে চাইল, কোথায় পেলে ইনফরমেশনটা? আবিদের যে একটা বোন আছে, তাই বা তুমি জানলে কোত্থেকে? কেমন যেন ঘাবড়ে গেল কেয়া, কিন্তু পর মুহূর্তে রাগে কেঁপে উঠল সে। চাপা গলায় বলল, যা জিজ্ঞেস করছি বলো, নষ্ট করার মতো সময় নেই আমাদের। বেডরুমে, বলল রানা। বেঁধে রেখেছি। তোমাকে দেখেছে সে? শাহেদকে জিজ্ঞেস করল কেয়া। হ্যাঁ। তাহলে তাকে আমরা এখানে রেখে যেতে পারি না। কেয়ার কথায় যুক্তি আছে, উপলব্ধি করল রানা, কিন্তু সায় দিতে ইচ্ছে করল না। জানে সাথে করে নিয়ে গেলে মেয়েটাকে বিপদের সাথে জড়িয়ে ফেলা হবে। খানিক চিন্তা করে বলল, ওকে নিয়ে গেলে অসুবিধে হতে পারে। কোনো অসুবিধে হবে না, জেদের সুরে বলল কেয়া। ওকে আমরা কোনোভাবেই এখানে রেখে যেতে পারি না। ঠিক আছে, মনে মনে ভাবল রানা। টিনার সেফটির দিকে নজর রাখবো আমি। হঠাৎ প্রায় আঁতকে উঠে ফিস ফিস করে বলল শাহেদ, চুপ! শারাফত আলী শালা এদিকেই তাকিয়ে আছে। নেটের পর্দা, সহজেই দৃষ্টি চলে বাইরে। শাহেদের দৃষ্টি অনুসরণ করে ওরা দেখল, নিজের অফিস কামরার বাইরে একা দাঁড়িয়ে রয়েছে বিরাট বপু শারাফত আলী। চেহারায় অদ্ভুত একটা কৌতূহলী ভাব, এক দৃষ্টে তাকিয়ে আছে স্টুডিও বিচিত্রার দিকে। ওকে পটিয়ে অফিসের ভেতর নিয়ে যেতে 1 মিনিটও লাগবে না আমার, বলল কেয়া। আবিদের বোনকে নিয়ে তোমরা সবাই আমার পিছু পিছু এসো, কেউ কিছু ফেলে এসো না। অফিসের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল সে। কংক্রিটের পথ ধরে দ্রুত এগোতে দেখল তাকে ওরা। সোজা শারাফত আলীর দিকে যাচ্ছে। কি ঘটে দেখার জন্যে জানালার সামনে দাঁড়িয়ে থাকলো না রানা। স্টুডিও হয়ে চলে এলো টিনার বেডরুমে। আগের মতোই বিছানায় শুয়ে আছে টিনা, কিন্তু চাদর ভাঁজ খেয়ে আছে দেখে বুঝতে অসুবিধে হলো না। নিজেকে মুক্ত করার যথাসাধ্য চেষ্টা করেছে সে। টিনার দিকে ঝুঁকে পড়ল রানা, বলল, ঘটনার অনেক শাখা গজাচ্ছে, এক্ষুনি আপনাকে ছেড়ে দিতে পারছি না। আপনার ভাইয়ের কজন বন্ধুবান্ধব চলে এসেছে এখানে। কেয়ার কথা মনে আছে তো? ঢাকার মেয়ে কেয়া চৌধুরী আর রাজশাহীর আকরাম, এইমাত্র এসে পৌঁছলো ওরা। আমরা সবাই শারাফত আলীর অফিসে গা ঢাকা দিতে যাচ্ছি, কারণ এখানে আবার আসতে পারে পুলিশ। আপনিও আমাদের সাথে যাচ্ছেন, কিন্তু কেউ কোনো ক্ষতি করবে না আপনার। টিনার পায়ের বাঁধন খুলে দিল রানা। আমার ওপর বিশ্বাস রাখুন। দোরগোড়ায় শাহেদকে দেখা গেল। তাড়াতাড়ি করো, লোকটার কাছে পৌঁছে গেছে কেয়া। আমার রেইনকোট, হ্যাট আর ব্যাগটা নিয়ে এসো তুমি, বলল রানা। টিনার একটা হাত ধরে বিছানার ওপর বসালো তাকে। ওঠো, ভয় পাবার কিছু নেই, কথা দিয়েছি তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি। কিন্তু এবার রানার কথায় বিশ্বাস রাখতে পারল না টিনা। ঝাঁকি দিয়ে ছাড়িয়ে নিল হাত। কি হলো? নরম সুরে বলল রানা। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। শাহেদকে ঠেলে সরিয়ে দিয়ে ঘরে ঢুকলো আকরাম। তুমি সময় নষ্ট করছো, রানাকে বলল সে। ওকে বের করে নিয়ে যেতে বলা হয়েছে তোমাকে, না পারলে সরে দাঁড়াও। হাতের পিস্তলটা টিনার দিকে তাক করে ধরল সে। এই যে, সোজা কথায় কাজ হবে নাকি মরতে চাও? পিস্তল দেখেই আঁতকে উঠল টিনা।
নিজের অজান্তেই ঝট করে উঠে দাঁড়ালো সে। আকরামের দিকে নয়, তাকিয়ে থাকলো পিস্তলের মাজলের দিকে। আমার দিকে তাকান, নরম সুরে বলল রানা। সাথে সাথে তাকালো টিনা। তার কাঁধে একটা হাত রাখলো রানা। চলুন, কোনো গোলমাল না করলে কেউ আপনার গায়ে একটা টোকাও মারবে না। চলুন প্লিজ। দু চোখে ভয় কিন্তু মাথা নেড়ে অসম্মতি জানালো টিনা। এই ছুরি, এটা নাটকের মঞ্চ নয়, হিংস্র ভঙ্গিতে বলল আকরাম। যাবি না মানে? তোর বাপ যাবে, তুই শালি। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল রানা। ধাই করে প্রচণ্ড এক ঘুষি বসিয়ে দিল আকরামের নাকের ওপর। আকরামের মাথাটা আচমকা ঝাঁকি খেল পেছন দিকে। ঘুষির সাথে পাও চালিয়েছে রানা। কনুয়ে লাথি খেয়ে পিস্তলটা ছেড়ে দিল আকরাম। টলমল করতে করতে পিছু হটল সে। দেয়ালে পিঠ ঠেকে গেল। দু হাত দিয়ে চেপে ধরে আছে নাকটা। এটা দিয়ে 3টে খুন করা হয়েছে, বলল রানা। তারপর পা দিয়ে ঠেলে দিল পিস্তলটা আকরামের দিকে। তোমার কাছেই রাখো, কিন্তু মনে রেখো, ফের যদি টিনার সাথে খারাপ ব্যবহার করতে দেখি, হাত ভেঙে দেব আমি তোমার। পকেট থেকে রুমাল বের করে নাকের রক্ত মুছল আকরাম। ধীরে ধীরে ঝুঁকে পড়ে পিস্তলটা কুড়িয়ে নিল। তাক করল রানার দিকে নয়, টিনার দিকে। ওর মুখের ভেতর থেকে রুমালটা বের করো, বলল সে। গলার আওয়াজ এতই শান্ত, অবাক হয়ে গেল রানা। বাইরে বেরোলে কারো চোখে পড়ে যেতে পারে। চিৎকার করলে আমি গুলি করব, তখন আমাকে দোষ দিতে পারবে না কেউ। একটু একটু ঠান্ডা পড়েছে, ওকে একটা চাদর জড়িয়ে নিতে বলো, তা না হলে হাত দুটো দেখা যাবে। শাহেদ, চাদর আছে কিনা দেখো। শাহেদ ওয়ার্ডরোবের দিকে এগোলো। টিনার দিকে আবার তাকালো আকরাম। চালাকি করতে গেলেই গুলি করব আমি। একজন বেইমানের বোনকে গুলি করে মারতে একটুও হাত কাঁপবে না আমার। টিনার মুখ থেকে রুমালটা বের করে নিল রানা। শাহেদের হাত থেকে গরম একটা চাদর নিয়ে তার কাঁধে ফেলল। রশি দিয়ে বাঁধা হাত দুটো তাতে ঢাকা পড়ে গেল। টিনার একটা হাত ধরল রানা। চলুন প্লিজ। তুমি শালা এখনো দাঁড়িয়ে আছো কেন? শাহেদের দিকে ফিরে খেকিয়ে উঠল আকরাম। ভয়ে ফ্যাকাশে হয়ে গেল শাহেদের চেহারা। সাথে সাথে কামরা থেকে বেরিয়ে গেল সে। তাকে অনুসরণ করল রানা আর টিনা। পেছনে থাকলো আকরাম। মাঝে মধ্যে রুমাল দিয়ে নাকের রক্ত মুছছে সে। শারাফাত আলী একটা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। ছুটির দিন, কর্মচারী বা কারিগররা নেই কেউ। অফিস কামরার ভেতরও খান কয়েক সেলাই মেশিন বসানো রয়েছে। মাথার ওপর সারি সারি হ্যাঙ্গার ঝুলছে। ডেস্কের ওপর রাজ্যের কাপড়। একটা সেলাই মেশিনের পেছনের সিটে বসলো রানা। ওর সামনে একটা চেয়ারের হাতলে বসে আছে কিয়া। চোখে চঞ্চল দৃষ্টি, চেহারায় তিক্ততা। বারবার জানালা আর রানার দিকে তাকাচ্ছে সে। ওদের সবার জন্যে লাঞ্চ তৈরি করতে বসেছে শাহেদ। কিচেন থেকে তার কাজের আওয়াজ ভেসে আসছে। আলু পটল ভাজার গন্ধে খিদেটা চাঙা হয়ে উঠল রানার। অফিস কামরার পাশেই আরেকটা কামরা। কারিগররা সেখানে বসেই কাজ করে। তার পাশে শারাফাত আলীর বেডরুম। ওখানে রাখা হয়েছে টিনা আর শারাফাত আলীকে। ওদের ওপর নজর রাখছে আকরাম। হাত পা গুটিয়ে বসে থাকার কাজটা নিতে চায়নি সে, কিন্তু কিয়ার মার মুখ ভাব দেখে কথাও বাড়ায়নি। শারাফাত আলীর অফিসে টিনাকে নিয়ে রানা ঢুকতেই কিয়ার সামনে পড়ে গিয়েছিল ওরা। মুহূর্তের জন্যে কিয়া আর টিনা পরস্পরের দিকে তাকিয়েছিল। তারপরই ঘৃণার সাথে মুখ ফিরিয়ে নিয়েছিল কিয়া। তাকে পাশ কাটিয়ে ঘরের ভেতর দিকে টিনাকে নিয়ে সরে এসেছিল রানা। হঠাৎ করে নিস্তব্ধতা ভাঙল কিয়া। তুমি বরং এক্ষুনি টিনার সাথে কথা বলো। দ্বীপটা কোথায় জানতে চেষ্টা করো। সাথে করে ওকেও সেখানে নিয়ে যেতে হবে। সাথে না নিয়ে যে উপায় নেই সেটা এরই মধ্যে রানাও উপলব্ধি করতে শুরু করেছে। মনে মনে উদ্বেগ বোধ করছে ও। কোনো অবস্থাতেই কিয়ার কাছে একা রাখা যায় না টিনাকে, মুহূর্তের জন্যেও নয়। আবিদের ওপর এতই ঘৃণা তার বোনকে একা পেলে নিজেকে সামলাতে পারবে না। ভয়ঙ্কর কিছু একটা ঘটিয়ে বসবে। দ্বীপটা কোথায় তা একমাত্র টিনাই বলতে পারে। বলার পর ওকে এখানে রেখে যাওয়া সম্ভব নয়। পুলিশকে ইনফর্ম করতে পারে। হ্যাঁ,
ওকে বোধহয় সাথে করে নিয়েই যেতে হবে, বলল রানা। তোবড়ানো সিগারেটের প্যাকেট বের করে একটা ধরালো ও। কিন্তু শরাফতকে নিয়ে কি করব আমরা? এখানে রেখে যাব, আমাদের সম্পর্কে কিছুই জানে না সে। তাছাড়া আমরা যে টিনাকে নিয়ে গেছি সেটা অন্তত একজনের হলেও জানা উচিত। খবরটা রটলে আবিদের কানেও ঢুকবে। ঢুকলে বোনকে উদ্ধার করার জন্যে আসবে সে। তাকে ধরার জন্যে টিনাকে আমি টোপ হিসেবে ব্যবহার করতে চাই। বোনকে উদ্ধার করতে আসবেই, তা ভাবছো কেন? তাকে আমি চিনি। ভয় ডর কাকে বলে জানে না। একমাত্র বোন, একমাত্র আপনজন। আসবে না মানে? হাত দুটো শক্ত মুঠো হয়ে গেল কেয়ার। আগুনের মতো জ্বলে উঠল চোখ। তার আগে অনেক কাজ সারতে হবে আমাদের। দ্বীপটা কোথায় জানলেই চলবে না, সেটাকে খুঁজে বের করতে হবে। বেশ লম্বা হবে জার্নিটা। ট্রেন আছে, বাস আছে, পায়ে হাঁটা আছে, বোধহয় ফেরিও আছে। খুব সহজে সেখানে পৌঁছানো যাবে বলে মনে হয় না। তার ওপর দেশের সব কজন পুলিশ আমাদেরকে খুঁজছে। ওসব আমি কেয়ার করি না, দৃঢ় ভঙ্গিতে বলল কেয়া। খান সেনাদের ফাঁকি দিতে পেরেছি, এদেরকেও পারবো। টিনা বলছে ওর ভাই আবিদ মারা গেছে। ঠিক জানো বেঁচে আছে সে? তোমরা কোথাও ভুল করছো না তো? মারা গেছে? তুমি কি বলতে চাও? জাফর আর মনসুরকে, তারপর শামিমাকে আবিদের ভূত খুন করে রেখে গেছে? বিদ্রুপের সুরে জানতে চাইল কিয়া। আমরা যদি মনে করি সে মারা গেছে, তাহলে তার খুব সুবিধে হয়ে যায়। এক এক করে নির্বিঘ্নে আমাদেরকে শেষ করতে পারে। বোনকে আগেই শিখিয়ে রেখেছে, সেই শেখানো বলি আওড়াচ্ছে বোন। অথবা এমনও হতে পারে টিনা জানে তার ভাই মারা গেছে। নিজের মৃত্যু সাজানোর ঘটনা এদেশে আগেও অনেক ঘটেছে। কাঁধ ছাকালো রানা। তা ঘটেছে, ঠিক আছে, টিনার সাথে কথা বলে দেখি। প্রথমে জানতে হবে দ্বীপটা কোথায়। উঠে দাঁড়ালো ও। আবিদের প্রসঙ্গ যখন উঠলই, কথাটা তাহলে তোমাকে এই সুযোগেই জানিয়ে দিই। কি কথা? ভ্রু কুঁচকে উঠল কেয়ার। আবিদের ব্যাপারে তোমাদের আগে সিদ্ধান্ত পাল্টাতে হবে। তাকে যদি ধরতে পারি আমরা, পুলিশের হাতে তুলে দিতে হবে। আমার কথা পরিষ্কার বুঝতে পারছো তো? সে নিজেই এখন খুনি, কাজেই তাকে শাস্তি দেবার কথা তোমাদেরকে ভাবতে হবে না। পুলিশ যদি তাকে হাতে পায়, তবেই শামিমার খুনের দায় থেকে রেহাই পাবো আমি। তুমি বা আকরাম তাকে ছুঁতে পারবে না। সে এখন আমার। পরিষ্কার? ঠান্ডা এক টুকরো হাসি দেখা গেল কেয়ার ঠোঁটে। এখনও তাকে আমরা ধরতে পারিনি। কে জানে, শেষ পর্যন্ত হয়তো নাগালের বাইরেই থেকে যাবে সে। এসো, চেষ্টা করে দেখা যাক কি হয়। ভাবভঙ্গি দেখেই বুঝে নিল রানা, কেয়াকে বিশ্বাস করা যায় না। ধরতে পারলে নিজের হাতে খুন করবে ওরা আবিদকে। ডিউকের কি হবে না হবে সে ব্যাপারে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই ওদের। দ্রুত চিন্তা করে একটা সিদ্ধান্তে পৌঁছলো রানা। যেভাবেই হোক দেরি করিয়ে দিতে হবে ওদেরকে। সবার আগে নাগালের মধ্যে পেতে হবে আবিদকে। আর কেউ ধরে ফেলার আগে ধরে ফেলতে হবে তাকে। আর ধরার পর ওদের দুজনের কাছ থেকে যত দূরে সম্ভব সরিয়ে ফেলতে হবে। আবিদকে পুলিশের হাতে তুলে না দেওয়া পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে ওকে। চিন্তায় পড়ে গেল রানা। বড় পিচ্ছিল আর জটিল রাস্তায় পা বাড়াচ্ছে সে। কথা আর না বাড়িয়ে বেডরুমে চলে এলো রানা। বোঝাপড়া করার সময় পড়ে আছে অনেক। কাঠের চেয়ারে বসে আছে টিনা আর শারাফত আলী, হাত দুটো পিসমোড়া করে বাঁধা। বিছানায় শুয়ে সিগারেট ফুঁকছে আকরাম। পাশেই পড়ে আছে মাউজারটা। মুখ তুলে তাকালো সে রানার দিকে। গম্ভীর হয়ে উঠল চেহারা। শারাফতকে নিয়ে বেরিয়ে যাও এখান থেকে, বলল রানা। বিছানা থেকে নেমে দাঁড়ালো আকরাম। মাউজারটা হাতে চলে এসেছে। কারণ? টিনার সাথে কথা বলবো আমি। কয়েক সেকেন্ড রানার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলো আকরাম। রানার মনে হলো ঘর থেকে বেরিয়ে যেতে রাজি হবে না সে, কিন্তু না। শারাফতের দিকে ফিরে বলল, এই যে পেট মোটা, গতর তোল। পিস্তল নেড়ে নির্দেশ দিল সে। শারাফত আলীর খোলা ঝুলে পড়া মুখ দেখে রানার মনে হলো লোকটার গলার ভেতর যেন আস্ত কই মাছ আটকে গেছে। ভাষা হারিয়ে ফেলেছে সে। চোখে বোবা দৃষ্টি।
উঠে দাঁড়াতেই হাঁটু দুটো পরস্পরের সাথে বাড়ি খেতে শুরু করলো। পড়েই যাচ্ছিল। হাত বাড়িয়ে ধরে তাকে সিধে করলো রানা। ঘাবড়াবেন না, কথা শুনলে কেউ কিছু বলবে না আপনাকে। ঘন্টা কয়েক পর চলে যাব আমরা, তারপরেই তো আপনি লোকাল হিরো বনে যাবেন। গল্পটা সবাইকে ইন্টারেস্টিং করে বলতে হলে এখন থেকে গুছিয়ে নিন। মৃদু একটা ধাক্কা দিয়ে লোকটাকে দরজার দিকে ঠেলে দিল ও। এবার একটু আরাম পাবেন। টিনার কবজির বাঁধন খুলে দিয়ে বলল রানা। অনেক কথা জানার আর জানাবার আছে, আপনি রেডি তো? হাতের কবজি ডলতে শুরু করলো টিনা। তাকিয়ে আছে রানার দিকেই, কিন্তু উত্তর করল না। প্রথমেই একটা বিপদের কথা বলি, শুরু করলো রানা, কিন্তু টিনার অপলক শান্ত দৃষ্টির সামনে আড়ষ্ট অস্বস্তি বোধ করল ও। আমি চাই আমার প্রতিটি শব্দের গুরুত্ব বোঝার চেষ্টা করবেন আপনি। আপনার ভাইয়ের এককালের বন্ধু আকরাম একটা খুনি, আর মেয়েটা একটা নিউরোটিক, সেই সাথে মাথায় ছিট আছে। শাহেদটা নিরীহ টাইপের, কিন্তু দুর্বল, আর ওদের দুজনকে জমের মতো ভয় করে। ওদের তিনজনকেই খুনের অভিযোগে খুঁজছে পুলিশ। আমি এদের কেউ নই, গুন্ডা পান্ডা মানুষ। আমাকে ভাড়া করেছে ওরা টাকার বিনিময়ে। খুন খারাপই আকরামের কাছে ডাল ভাত। এ ব্যাপারে তার কোনো বিকার নেই। দুজন পুলিশ এবং নাইম বলে একজন লোককে খুন করেছে সে। আমি এবং আপনি কিছু করি বা না করি, আকরাম যদি মনে করে ওদের বিরুদ্ধে কিছু করতে যাচ্ছি, কোনো প্রমাণের জন্য অপেক্ষা করবে না সে। প্রথম সুযোগেই আমাদেরকে খুন করার চেষ্টা করবে। এত কথা আপনাকে বলার কারণ হলো পালিয়ে যাবার চেষ্টা করা কতটা বিপজ্জনক সেটা বোঝানো। এসব যদি সত্যি হয়, বলল টিনা, আপনি তাহলে ওদের সাথে আছেন কেন? আমাকে ফাঁসিয়ে দেয়া হয়েছে, আটকা পড়েছি ফাঁদে। বলেছি নাইমকে খুন করেছে আকরাম, তাই না? লোকটা গুলি খাবার কিছুক্ষণ আগে তার বাড়িতে ছিলাম আমি। ওখান থেকে আমাকে বেরিয়ে যেতে দেখেছে দারোয়ান। পুলিশ তার কাছ থেকে আমার চেহারার বর্ণনা পেয়েছে। তাদের ধারণা নাইমকে আমি গুলি করেছি। এমনিতেও পুলিশের খাতায় অনেক খারাপ খারাপ কথা লেখা আছে আমার নামে। এই অবস্থায় আমি যদি ধরা পড়ি, অভিযোগ থেকে খালাস পাওয়া কঠিন হবে, হয়তো আটকে যাব। সেজন্যেই ওদের সাথে থাকতে হচ্ছে আমাকে। সময় এবং সুযোগ পেলে আমি প্রমাণ করতে চাইব আমি নই, নাইমকে গুলি করেছে আকরাম। ধীরে ধীরে কবজি ডলছে টিনা, চোখে অবিশ্বাস। বিশ্বাস করা তো দূরের কথা, আপনার কথা আমি বুঝতেই পারছি না। গাঁজা ভরা ডিটেকটিভ নোভেলেও এ ধরনের গল্প পড়িনি কখনো। আপনার কথা বিশ্বাস করব কোন যুক্তিতে? ও ঘর থেকে আসছি আমি, বলল রানা। পালাবার চেষ্টা করবেন না। অফিস কামরায় ফিরে এলো রানা। কেয়া আর আকরাম ফিসফিস করছে। ওকে দেখেই চুপ করে গেল। বিস্ফারিত চোখে তাদের দিকে তাকিয়েছিল এতক্ষণ সারাফত আলী। রানাকে দেখে কাঁদো কাঁদো হয়ে উঠল চেহারাটা। আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দিন, ফুপিয়ে উঠল সারাফত আলী। আমার মাসুম বাল বাচ্চারা দেশে আছে, আমাকে আপনারা মেরে ফেললে। চুপ! হুঙ্কার ছাড়ল আকরাম। শিউরে উঠে মুখের সামনে কাঁপা হাত তুলে নাড়তে শুরু করলো সারাফত আলী। আকরামের এক ধমকেই বোবা বনে গেছে সে। গুছিয়ে রাখা পুরনো খবরের কাগজের থাক ঘেটে একটা সংখ্যা বেছে নিল রানা। ফিরে এলো বেডরুমে। এই যে পড়ে দেখুন এটা। টিনার হাতে ধরিয়ে দিল কাগজটা। নাইম হত্যার বিবরণ, আমার চেহারার বর্ণনাও ছাপা হয়েছে। দ্রুত ব্যস্ততার সাথে রিপোর্টটা পড়ল টিনা। তারপর হাত থেকে ছেড়ে দিল কাগজটা। পায়ের কাছে পড়ল সেটা। চেহারায় আগের সেই শান্ত ভাব নেই, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। বুঝবো কিভাবে লোকটাকে আপনি খুন করেননি? আমাকে আপনি বিশ্বাস করুন বা না করুন, তাতে আমার কিছু আসে যায় না, বলল রানা। আপনাকে নয়, আমি পুলিশকে বিশ্বাস করাতে চাইছি। মুখের চেহারা সামান্য একটু লাল হয়ে উঠল টিনার। তারপর হঠাৎ করে জানতে চাইল, এসবের সাথে আমার ভাইয়ের সম্পর্ক কি জানতে পারি? কোনো সম্পর্ক আছে তা কি আমি বলেছি একবারও? সম্পর্ক যদি নাই থাকবে, আপনি আমার কাছে এলেন কেন? আবিদের এত রকম কথা জানতে চাইলেন কেন?
আপনি যে তার বন্ধু নন সে আমি আগেই সন্দেহ করেছিলাম। আর ওই লোকটা আকরাম, সে কেন আমার ভাইকে বেঈমান বলল? কি বোঝাতে চাইল সে? আপনার ভাই মারা গেছে, এসবের মধ্যে তাকে জড়িয়ে লাভ নেই। আমি বলছি মারা গেছে, কিন্তু ওরা কি তা বিশ্বাস করে? তীক্ষ্ণ কণ্ঠে জানতে চাইল টিনা। না, কিন্তু তাতে কি? বিশ্বাস না করলে মরা মানুষ তো আর জ্যান্ত হবে না। শুধু ওরা নয়, বিশ্বাস আপনিও করেন না, শামিমাও করেনি। দ্রুত ঘন ঘন নিঃশ্বাস ফেলছে টিনা। চেহারায় সন্ত্রস্ত একটা ভাব ফুটে উঠল। এসবের মানে কি? তবে কি আবিদ মারা যায়নি? বেঁচে আছে জানি বলেই কি এখানে এসেছে ওরা? আবিদ কি কোনো অন্যায় করেছে ওদের ওপর? প্রতিশোধ নিতে চায় ওরা? প্লিজ সব কথা খুলে বলুন আমাকে, বেঁচে আছে সে? এটা আপনার কি ধরনের প্রশ্ন হলো? চটে উঠে বলল রানা। বেঁচে আছে কি না জানতে চাওয়ার মানে? আপনিই তো বললেন আমাকে ক্যান্সারে মারা গেছে সে। চিঠিতে আমাকে তাই লেখা হয়েছিল। চিঠিতে? বাধা দিয়ে বলল রানা। কিসের চিঠি? কোত্থেকে? কে লিখেছিল? আপনি তার লাশ দেখেননি? না, চিকিৎসা করাতে গিয়ে আমেরিকায় মারা যায় আবিদ। বিড়বিড় করে বলল টিনা। চোখ, কিডনি এসব ওখানকার হাসপাতালে দান করে যায় ও। ক্ষতবিক্ষত লাশটা ওরা আর ফেরত পাঠায়নি। নিউ ইয়র্ক সিটি হাসপাতাল থেকে ওদের ডিরেক্টর আমাকে একটা চিঠি লিখে জানিয়েছিল মৃত্যু সংবাদ। ওটা একটা ফলস চিঠিও হতে পারে না? ঝট করে মুখ তুলে তাকালো টিনা। রাগের সাথে জানতে চাইল, আপনি বলতে চাইছেন আবিদ মরেনি, সে নিজেই নিজের মৃত্যু সংবাদ তৈরি করেছিল? ঠিক কী ঘটেছে বলা মুশকিল, বলল রানা। তবে লাশ যখন দেখেননি, তার বেঁচে থাকার সম্ভাবনা প্রচুর। অন্তত পাশের ঘরের ওরা বিশ্বাস করে আবিদ মরেনি। ওরা কি এখন আর তার বন্ধু নয়? এক সেকেন্ড চুপ করে থেকে বলল রানা। না। কেন? কারণ অবশ্যই আছে, কিন্তু সেসব কথা আপনার না জানাই ভালো। আমার ভাই যদি বেঁচে থাকে তাহলে কি কারণে ওরা তার শত্রু হয়ে গেল সেটা আমাকে জানতেই হবে, দৃঢ় ভঙ্গিতে বলল টিনা। প্লিজ সব কথা বলুন আমাকে। আমার কাছে আসার কারণ কি আপনাদের? আমাকে নিয়ে কি ভাবছে ওরা? আপনাকে ওরা সাথে করে নিয়ে যেতে চায়। আবিদকে ধরা তাহলে সহজ হবে। আপনাকে টোপ বানিয়ে ফাঁদ পাতবে ওরা। আবিদ আপনাকে উদ্ধার করতে এসে ধরা পড়বে। এর বেশি আমি কিছু জানি না। জানেন, অবশ্যই জানেন, আবেদনের সুরে বলল টিনা। প্লিজ আপনার দুটো পায়ে। কাঁধ ঝাঁকালো রানা। বেশ, পরে জানলেও জানবেন, এখন জানলেও জানবেন। তবে কথাটা আপনি বিশ্বাস করবেন কি না সন্দেহ আছে আমার। ওদের 3 জন, কিয়া, আপনার ভাই এবং শাহেদ, পাঞ্জাবি সেনাদের হাতে ধরা পড়েছিল। পাঞ্জাবিদের কাছে ওদের কোনো গুরুত্ব ছিল না, ছিল ওদের নেতা ফিরোজ ভাইয়ের। কিয়া আর শাহেদের ওপর অত্যাচার চালানো হয়, কিন্তু তবু ওরা ফিরোজ ভাইয়ের আস্তানার হদিস জানায়নি। অথচ আপনার ভাইকে পাঞ্জাবিরা ছোঁয়ওনি। আগেই গড় করে সব কথা ফাঁস করে দেয় সে। ফিরোজ ভাই ধরা পড়ে, তাকে মেরে ফেলা হয়। সেজন্যেই ওরা আপনার ভাইকে খুঁজছে। বসে পড়ল টিনা। কাগজের মতো সাদা হয়ে গেছে মুখের চেহারা, কিন্তু চোখ দুটো বাঘিনীর মতো জ্বলছে। চোখের কোণে চিকচিক করে উঠল পানি। না, এ আমি বিশ্বাস করি না। এ হতে পারে না, মিথ্যে কথা, জঘন্য মিথ্যে কথা। আপনি আবিদকে চেনেন না, তাই এ কথা উচ্চারণ করতে পারলেন না। অসম্ভব। আবিদ বেইমানি করতে পারে না। কোথাও ভুল করছে ওরা। না হয় এর পেছনে অন্য কোনো কারণ আছে। আবিদকে আমার চেয়ে ভালো কেউ চেনে না। আমি জানি আমার ভাই এ কাজ করতে পারে না। একটা সিগারেট ধরালো রানা। টিনার দিকে তাকালো না, বলল, আমাকে যা বলা হয়েছে আমি তাই আপনাকে শোনালাম। প্রশ্ন হলো, মিথ্যে কথা বলে লাভ কি ওদের? আবিদ যদি বেইমানি নাই করে থাকবে, ওরা তাহলে এত বছর পর প্রাণের ঝুঁকি নিয়ে তাকে ধরতে এসেছে কেন? নিশ্চয়ই কোথাও ভুল করছে ওরা। আবিদ বেইমানি করেছে এ আমি বিশ্বাস করি না। কেউ আপনাকে বিশ্বাস করতে বলছেও না, নীরস সুরে বলল রানা। ওরা বিশ্বাস করে, ওদের কাছে সেটাই যথেষ্ট।
আপনিও বিশ্বাস করেন আবিদ বেইমানি করেছে, তাই না? আবিদ কি করেছে না করেছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তা না থাকুক, কিন্তু আপনি বিশ্বাস করেন, তাই না? করি, মনে মনে বলল রানা। শাহিদের মুখ থেকে শোনা ঘটনায় ফাঁক ফোকর নেই কোথাও, অন্তত তার চোখে পড়েনি। কাজেই প্রশ্ন করে ফুটো খোঁজার চেষ্টা চালায়নি সে। মেয়েটা দুঃখ পাচ্ছে দেখেও প্রভাবিত হলো না ও। আসলে শাহিদের কাহিনীটাই বিশ্বাস করে সে। বলল, এমন একটা পরিস্থিতিতে গোপন তথ্য ফাঁস করে দিয়েছে আবিদ, দোষ দেওয়া যায় না তাকে। দোষ দেওয়া যায় না? হাতের মুঠো শক্ত করে মুখের সামনে তুলল টিনা। রানার মনে হলো এই বুঝি ঝাঁপিয়ে পড়ল সে। কিন্তু আমি দিই, আবিদ যদি তার বন্ধুদের সাথে বেইমানি করে থাকে, নরকে পচে মরলেও আমার তাতে কিচ্ছু আসবে যাবে না। কিন্তু আমি জানি সে বেইমানি করেনি। অন্যদিকে মুখ ফিরিয়ে নিল টিনা, চোখের পানি আটকে রাখার জন্যে প্রাণপণ চেষ্টা করছে। আবিদ আমার ভাই বলে বলছি না, সে কখনোই এ ধরনের কাজ করবে না। নিজের প্রাণের প্রতি কোনো মায়া ছিল না ওর। ঠিক আছে, বলল রানা। শান্ত হন, কথাটা আপনাকে জানানোই উচিত হয়নি আমার। ঝট করে রানার দিকে ফিরল টিনা। আবিদ বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে, কোনো সন্দেহ নেই। চেয়ারের ওপর টিনার শরীরটা যেন নেতিয়ে পড়ল। ধীর পায়ে জানালার সামনে গিয়ে দাঁড়ালো রানা। তাকিয়ে থাকলো উল্টো দিকের বাংলোর দিকে। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। তারপর জানতে চাইল টিনা, ওর কি খুব বিপদ? বলা মুশকিল, বাইরে তাকিয়ে থেকেই বলল রানা। কোণঠাসা করতে পারলে তাকে ওরা গুলি করবে, কিন্তু তার সম্পর্কে ওদের মুখে যা শুনেছি তাতে মনে হয় সে একাই 100। নিজেকে কিভাবে রক্ষা করতে হয় তা তার জানা আছে। আবার কিছুক্ষণ নিস্তব্ধতার মধ্যে কাটল। তারপর টিনাই প্রথম কথা বলল। আমাকে নিয়ে কি করতে যাচ্ছে ওরা? জানালার দিকে পেছন ফিরল রানা। খুলনার ওদিকে আবিদের একটা দ্বীপ আছে নাকি? বিস্মিত দেখালো টিনাকে। হ্যাঁ আছে, আপনি জানলেন কিভাবে? দ্বীপটা কোথায় জানেন আপনি? পাল্টা জানতে চাইল রানা। অবশ্যই, দ্বীপটা তো এখন আমার। কেন জানতে চাইছেন? ওখানেই যাচ্ছি আমরা, আপনাকেও আমরা নিয়ে যাব ওখানে। ও বুঝেছি, আপনাদের ধারণা ওখানে গেলেই আবিদকে পাবেন। আমার কোনো ধারণা নেই, তবে ওদের বিশ্বাস আপনার পিছু পিছু সেখানে যাবে আবিদ। চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল টিনার। তা যাবে, আমি আছি জানলে অবশ্যই যাবে। ভাইয়ের ওপর টিনার অগাধ বিশ্বাস লক্ষ্য করে অস্বস্তি বোধ করল রানা। এত জোর দিয়ে বলছেন কিভাবে? 18 মাস আপনাকে দেখা দেয়নি সে? টিনার চেহারায় অদ্ভুত একটা বিশ্বাসের জ্যোতি ফুটে উঠল। বিড়বিড় করে বলল, আপনি তাকে চেনেন না। ওখানে আমি আছি শুনলে সে আসবেই। বিপদের ভয়ে পিছিয়ে থাকবে, ভুলেও এ কথা ভাববেন না। ভয় কাকে বলে জানা নেই আবিদের। কি যেন একটা গভীর চিন্তায় ডুবে গেল টিনা। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে মনে হলো রানার। আরে, প্রথম দর্শনে একেবারে আট পৌড়ে অতি সাধারণ বলে মনে হয়েছিল মেয়েটাকে, কিন্তু এখন সেই মেয়েটাকেই এত আকর্ষণীয় লাগছে কেন? হঠাৎ কথা বলে উঠল টিনা। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, দয়া করে মিথ্যে উত্তর দেবেন না। উত্তরটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জানতে চাই, আপনি ওদের দলেই থেকে যাবেন নাকি আমার দলে আসবেন? এ ধরনের কিছু আশা করেনি রানা। বোকার মতো তাকিয়ে থাকলো ও। মানে? আমার উপর বিশ্বাস রাখুন। এই কথাটা বারে বারে বলেছেন আপনি, কেন? কেন আবার? আপনাকে বিপদের মধ্যে টেনে এনেছি বলে, আপনাকে সাহায্য করতে চাই বলে। আপনার এই বিপদের জন্য আমিই দায়ী। অবশ্যই, বলল টিনা। এখনও কি আপনি আমাকে সাহায্য করতে চান? নিশ্চয়ই চাই, একটু বিরক্ত হয়ে বলল রানা। আপনার যাতে কোনো ক্ষতি না হয় সেদিকটা দেখব আমি।
আপনি আমাকে বলছেন ওদের সাথে আছেন শুধুমাত্র একটি কারণে, মিথ্যে খুনের দায় থেকে রেহাই পাবার জন্যে। এর মানে দাঁড়ায় আপনি ওদের বিরুদ্ধে, আমিও তাই। কাজেই দুজনে মিলে জোট বাঁধাটাই কি বুদ্ধিমানের কাজ নয়? অবাক হয়ে টিনার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মৃদু হাসল রানা। বলল, আপনার তো সাংঘাতিক বুদ্ধি, এবং আপনি দেখতে পাবেন আমার চেয়েও অনেক বেশি বুদ্ধি রাখে আবিদ, বলল টিনা। সে যদি বেঁচে থাকে, তার যদি বিপদ হয়, কোনো সন্দেহ নেই আমি তাকে সাহায্য করব। আমি চাই আপনিও তাকে সাহায্য করুন। তার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ নেই নাকি আছে? ইতস্তত একটা ভাব দেখা গেল রানার চেহারায়, কিন্তু আবিদ যে খুনি কথাটা টিনার মুখের ওপর বলতে পারল না ও। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব ওরা যাতে তাকে গুলি করতে না পারে। ফিরোজ চৌধুরীর সাথে বেইমানি করেনি সে, জোর দিয়ে বলল টিনা। ফিরোজ চৌধুরী তার বন্ধু ছিল, বন্ধুর জন্যে প্রাণ দিতে পারত সে। জানি আপনি বিশ্বাস করছেন না, কিন্তু সময় আসুক নিজেই বুঝতে পারবেন। নিরিবিলি দ্বীপে তার সাথে দেখা হলে বুঝবেন। দ্বীপের নাম নিরিবিলি? হ্যাঁ, পশুর নদী আর বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের গা ঘেঁষে ওটা একটা নির্জন দ্বীপ। কোনো লঞ্চ বা নৌকোর পথে পড়ে না। লঞ্চ ভাড়া নিয়ে পশুর নদীর তীরে নামতে হয়, তারপর খানিকটা হেঁটে পৌঁছতে হয় আমাদের নিজস্ব জেটিতে। সেখান থেকে দ্বীপে যাবার ব্যবস্থা আছে। আপনি ওখানে নিয়ে যেতে পারবেন আমাদের? গেছেন কখনো? মাথা ঝাঁকালো টিনা। নিয়ে যাবেন? সাথে সাথে কোনো ইতস্তত না করে বলল টিনা, যাব। ভ্রু কুঁচকে উঠল রানার। ব্যাপারটা কি বলুন তো, কি মনে করে রাজি হয়ে গেলেন? আবিদ ঢাকায় মানুষ হয়েছে বটে, কিন্তু ওর ছেলেবেলা কেটেছে ওই নিরিবিলি দ্বীপে। আমি চাই ওরা তিনজন ওখানেই দেখা করুক তার সাথে। দ্বীপটা যে কি ভয়ঙ্কর, যে না গেছে তার পক্ষে ধারণা করাও সম্ভব নয়। দুপা এগোলেই লুকোবার জায়গা। হঠাৎ কোথাও কিছু নেই, ঘন কুয়াশায় সব ঢাকা পড়ে যায়, বিশেষ করে এই নভেম্বরের দিকে। তারপর ধরুন চোরাবালি। আমি আর আবিদ দ্বীপের প্রতিটি ইঞ্চি চিনি। টিনার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। কেন নিয়ে যাব না? 100 বার নিয়ে যাব। মজাটা টের পাবে ওরা। আই ক্যান প্রমিস ইউ দ্যাট। কখন রাত নামবে তার অপেক্ষায় শারাফত আলীর অফিসে অপেক্ষা করছে ওরা। জানালার পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আকরাম। নিজের ব্যাগ থেকে কোট বের করে পড়েছে সে। হাত দুটো পকেটের গভীরে ঢুকে আছে। ঠোঁটে ঝুলছে তোবড়ানো একটা সিগারেট। তার কাছেই একটা আর্ম চেয়ারে বসে ঝিমোচ্ছে কেয়া। তন্দ্রা একটু গভীর হলেই আচমকা সারা শরীর ঝাঁকি খাচ্ছে তার। ঘুমের মধ্যে আটকে আটকে উঠছে। ওদের উল্টো দিকে বসে আছে শাহেদ। চেয়ারের হাতলে কনই, হাতের ওপর মাথা, এক দৃষ্টে তাকিয়ে আছে মেঝের দিকে। বিষণ্ণ চেহারা। সারাটা বিকেল চুপচাপ আছে সে। অফিস কামরার শেষ মাথায় একটা লম্বা বেঞ্চিতে বসে আছে টিনা আর রানা। নোংরা একটা পর্দা ঝুলছে রশির সাথে। তিনজনের দলটা থেকে ওদেরকে আলাদা করে রেখেছে সেটা। কেউ কিছু বলছে না বা করছে না, কিন্তু উত্তেজনায় টান টান হয়ে আছে কামরার পরিবেশ। টিনা যাতে কেয়ার সামনে পড়ে না যায় সেদিকে তীক্ষ্ণ নজর রেখেছে রানা। জানে আবার যদি দুজন মুখোমুখি হয় একটা অঘটন ঘটে যেতে পারে। টিনার সাথে পরামর্শ করে নিরিবিলিতে পৌঁছবার একটা রুট তৈরি করে নিয়েছে রানা। শেষ পর্যন্ত ঠিক হয়েছে খুলনা পর্যন্ত ট্রেনে যাবে ওরা। ওখান থেকে নিয়মিত লঞ্চ সার্ভিস ধরে পৌঁছবে সুন্দরবনে। তারপর পায়ে হেঁটে জেটি, সেখান থেকে টিনাদের পারিবারিক মোটরবোট নিয়ে দ্বীপে। মেইনল্যান্ড থেকে দ্বীপে যাবার জন্যে জেটিতে ওটা সবসময় থাকে। রাত না নামা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই ওদের। পুলিশ দুজন আর ফিরে আসেনি। রানা ধরে নিয়েছে কাগজে ছাপা ওর চেহারার বর্ণনা এখনও হয়তো পড়েনি তারা, কিংবা পড়লেও মিলটা ধরতে পারেনি।
ঘড়ি ধরে আধ ঘন্টা পর পর জানালার কাছ থেকে সরে যাচ্ছে আকরাম। কারিগরদের বসার ঘর পেরিয়ে বেডরুমে ঢুকছে। দেখে আসছে শারাফাত আলীকে। বিছানার সাথে বেঁধে রাখা হয়েছে তাকে। যাবার সময় প্রতিবার রানা আর টিনাকে পাশ কাটাতে হচ্ছে। প্রতিবার টিনার দিকে কটমট করে তাকাচ্ছে আকরাম। যতবার তার সাথে চোখাচোখি হলো ততবার শিওরে উঠল টিনা। অভয় দেবার যথাসাধ্য চেষ্টা করল রানা, কিন্তু উত্তরে বড় বড় চোখ মেলে ওর মুখের দিকে বোবার মতো তাকিয়ে থাকলো শুধু, কিছু বলল না। 7টার দিকে অন্ধকার বেশ জমাট বাঁধল। কেউ কিছু বলার আগেই জানিয়ে দিল কেয়া, এক্ষুনি নয়, আরও রাত হোক। অলস ভঙ্গিতে উঠে দাঁড়ালো শাহেদ। খেয়ে দিয়ে বেরোনোই ভালো বলে কিচেনে গিয়ে ঢুকলো সে। বেঞ্চি ছেড়ে উঠে দাঁড়ালো রানাও। বসে থাকতে থাকতে আড়ষ্ট হয়ে উঠেছে হাত পা। আড়মোড়া ভাঙল ও। তারপর ধীরে ধীরে এগিয়ে জানালার সামনে ঠিক আকরামের পাশে এসে দাঁড়ালো। আবার একবার আঁতকে উঠে চোখ মেলল কেয়া। খাড়া হয়ে গেল শিরদাঁড়া। কতক্ষণ ঘুমিয়েছি? কটা বাজে? রওনা হবার সময় হলো? দ্রুত উত্তেজিত কণ্ঠে জানতে চাইল সে। 7:15, দেরি আছে। বলার সময় সরাসরি না তাকিয়েও টের পেল রানা। চোখে সন্দেহ নিয়ে ওকে লক্ষ্য করছে আকরাম। আরও অন্তত 1 ঘন্টা। জানালা দিয়ে আকাশ দেখল রানা। ঘন কালো মেঘে ঢাকা পড়ে আছে। রীতিমতো শীত শীত করলো ওর। বৃষ্টি নামবে। বৃষ্টি হলে ভালোই হয় বলল ও। রাস্তা পরিষ্কার হয়ে যাবে। লোকজন হয়তো থাকবে না, কিন্তু পুলিশ থাকবে বলল কেয়া। খুব সাবধানে বেরোতে হবে আমাদের। দেরি করে বেরোতে চাইছো? কঠিন সুরে জানতে চাইল আকরাম। তোমার কোনো মতলব নেই তো? নিশ্চয়ই আছে, কঠোর কণ্ঠে বলল রানা। কিন্তু তোমাকে জানাবো কেন? বলে আর ওখানে দাঁড়ালো না, চলে এলো কিচেনে। রান্নার কাজ শুরু করে দিয়েছে শাহেদ। কোনো অসুবিধে হচ্ছে না তো? জানতে চাইল রানা। বললে আমি সাহায্য করতে পারি তোমাকে। ওরা দুজন আমার সাথে কথাই বলছে না, ফিস ফিস করে বলল শাহেদ। ভয়ে আর উদ্বেগে দুর্বল হয়ে পড়েছে সে। আমার এখন যেমন লাগছে, নাইমেরও বোধহয় এমনই লেগেছিল। যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটিয়ে বসতে পারে ওরা। এই আশঙ্কাটা মন থেকে কোনো মতে সরাতে পারছি না। এই রকম চলতে থাকলে আমি পাগল হয়ে যাব। মনকে বোঝাও, দুশ্চিন্তা করার কিছু নেই বলল রানা। ঘাড় ফিরিয়ে কাঁধের ওপর দিয়ে খোলা দরজার দিকে তাকালো ও। ওর দিকে পেছন ফিরে জানালার সামনে দাঁড়িয়ে আছে আকরাম। দুজনের বিরুদ্ধে আমরা এখন 3 জন। টিনা আমাদের দলে। ওদের বিরুদ্ধে কী বা করার ক্ষমতা রাখে টিনা? হতাশ ভঙ্গিতে বলল শাহেদ। দ্বীপে পৌঁছে আমাদেরকে সাহায্য করতে পারবে ও। যদি পৌঁছাই। তোমার চেয়ে ওদের দুজনকে বেশি চিনি আমি। এমন নিষ্ঠুর জুটি দুনিয়ায় আর দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ। আমি ওদের শত্রু হয়ে গেছি। এক বিন্দু বিশ্বাস করে না। আচমকা অস্পষ্ট একটা চাপা গোঙানি শুনে থেমে গেল শাহেদ। দেখল লম্বা পা ফেলে এরই মধ্যে দরজার কাছে পৌঁছে গেছে রানা। রানার কাছে আসার জন্যে পর্দার আড়াল থেকে বেরিয়েছে টিনা। এই সময় কিচেনের দিকে আসছিল কেয়াও। সামনে টিনাকে দেখতে পেয়েই হিংস্র বাঘিনীর মতো হয়ে উঠল কেয়ার চেহারা। আতকে উঠে পিছিয়ে যাবার চেষ্টা করল টিনা, কিন্তু খপ করে তার একটা হাত ধরে ফেলেছে কেয়া। দ্রুত ওদের পাশে এসে দাঁড়ালো রানা। একটা হাত রাখলো কেয়ার কাঁধে। হ্যাসকা টান দিয়ে সরিয়ে আনলো তাকে। কেয়ার হাত থেকে ছুটে গেল টিনা। 2 চোখে রাজ্যের ঘৃণা নিয়ে টিনার দিকে তাকিয়ে থাকলো কেয়া। যথেষ্ট হয়েছে, কঠিন সুরে বলল রানা। বাড়াবাড়ি করলে ভালো হবে না। ধীরে ধীরে রানার দিকে ফিরল কেয়া। তার চোখের দৃষ্টি দেখে অবাক হয়ে গেল রানা। মনে হলো রানাকে যেন চিনতে পারছে না কেয়া। পর মুহূর্তে বিদ্যুৎ খেলে গেল তার শরীরে। 2 হাতের 10টা আঙুল বাঁকা করে রানার ওপর ঝাঁপিয়ে পড়ল সে। তৈরিই ছিল রানা। খপ করে কেয়ার কবজি দুটো ধরে ফেলে সামনের দিকে ঠেলে দিল তাকে।
টলতে টলতে পিছিয়ে গেল কেয়া। পিঠ ঠেকল দেয়ালে। শান্ত হও কেয়া, সাবধান করে দেবার সুরে বলল রানা। টিনার গায়ে হাত দিলে আমি তা সহ্য করব না। দেয়ালে হেলান দিল কেয়া। বিড় করেই কি যেন বলার চেষ্টা করলো, কিন্তু গলার ভেতর থেকে কোনো আওয়াজ বেরোলো না। ভারী আর অনিয়মিত হয়ে উঠল নিঃশ্বাস। মনে হলো শ্বাসকষ্ট শুরু হয়েছে তার। ধীরে ধীরে অদ্ভুত একটা পরিবর্তন ঘটতে শুরু করলো তার মধ্যে। কোটরের ভেতর চোখ দুটো দ্রুত ঘুরপাক খাচ্ছে। মুখের পেশি কেমন যেন আড়ষ্ট, টান টান হয়ে উঠল। পরস্পরের সাথে সেটে থাকা দাঁতের ফাঁক দিয়ে হিস হিসে নিচু একটা আওয়াজ বেরিয়ে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যে 3 বার প্রচণ্ডভাবে মাথা ঝাঁকি দিল সে। এলোমেলো হয়ে গেল মাথার চুল, সম্পূর্ণ উন্মাদিনীর চেহারা। সরে যাও, চিৎকার করে বলল শাহেদ। সাবধান, ওর কোনো হুঁশ নেই, এই রকম আগেও হতে দেখেছি আমি। দ্রুত 1 পা পিছিয়ে এলো রানা। মাঝপথে টিনার নিঃশ্বাস বন্ধ করার আওয়াজটা কামরার সবাই পরিষ্কার শুনতে পেল। কেয়ার চোখ জোড়া আগের চেয়ে দ্রুত ঘুরছে। দেখে হতভম্ব হয়ে পড়েছে সবাই। দেয়াল থেকে পিঠ তুলে রানার দিকে এগোলো সে। মুখের দুপাশে তোলা হাতের 10টা আঙুল বাঁকা হয়ে আছে। খুব সাবধানে একটু একটু করে এগিয়ে আসছে কেয়া, যেন তাড়াহুড়ো করলে শিকার পালাবে। চুপচাপ সব লক্ষ্য করছিল আকরাম। হঠাৎ রানা আর কেয়ার মাঝখানে এসে দাঁড়ালো সে। কাউকে কিছু বুঝতে না দিয়ে, ইতস্তত না করে হাতের উল্টো পিঠ দিয়ে কেয়ার চোয়ালে আঘাত করলো। ঠাস করে শব্দ হলো একটা। পড়ে যাচ্ছিল কেয়া। আকরামই তাকে ধরে ফেলল। ধীরে ধীরে তাকে মেঝেতে শুইয়ে দিল সে। জ্ঞান হারিয়েছে কেয়া। আশ্চর্য মমতার সাথে তার একটা চোখের পাতা সরিয়ে ভেতরটা দেখল আকরাম। পালস রেট পরীক্ষা করলো। তারপর সিধে হয়ে দাঁড়িয়ে তাকালো রানার দিকে। বলল, শাহেদকে বলো একটা বালিশ নিয়ে আসুক। শাহেদ নয়, হাত বাড়িয়ে বিছানা থেকে রানাই একটা বালিশ তুলে নিয়ে ধরিয়ে দিল আকরামের হাতে। নড়াচড়া করবে, শাহেদ যেন সে শক্তিও হারিয়ে ফেলেছে। 2 চোখে আতঙ্ক তাকিয়ে আছে অচেতন কিয়ার মুখের দিকে। রানা দেখল, অত্যন্ত যত্নের সাথে কিয়ার মাথার নিচে বালিশ রাখলো আকরাম। এই প্রথম আকরামকে ম্লান বিষণ্ণ দেখল ও। পকেট থেকে রুমাল বের করে মুখ মুছল রানা। সামান্য হলেও নার্ভাস হয়ে পড়েছিল ও। উপলব্ধি করল কিয়া সম্পর্কে ওর প্রথম ধারণাটাই ঠিক ছিল। মেয়েটা সুস্থ নয়, মেন্টাল কেস। পাগল হতে খুব বেশি দেরি নেই আর। আমার ব্যাগে ব্র্যান্ডি আছে, ওর জন্যে আনবো একটু? খানিক ইতস্তত করে জানতে চাইল রানা। অসুস্থ কাউকে দেখলে অস্বস্তি বোধ করে ও। ঠিক হয়ে যাবে, আর কিছু করবে না ও, মৃদু কণ্ঠে বলল আকরাম। লোমশ নিষ্ঠুর হাত জোড়া আশ্চর্য কোমল ভঙ্গিতে ঠিকঠাক করে দিল বালিশটাকে। এখন কিছুক্ষণ ঘুমোবে ও। উঠে দাঁড়িয়ে রানার দিকে তাকালো সে। এর আগেও বেশ কবার এই রকম অ্যাটাক হয়েছে, আশ্চর্য হবার কিছু আছে কি? চোখের কোণ দিয়ে টিনার দিকে তাকালো সে। পিছিয়ে গিয়ে দূর থেকে কেয়ার দিকে তাকিয়ে আছে সে, সন্ত্রস্ত ফ্যাকাশে। কেয়ার উপর যে ধরনের অত্যাচার চালানো হয়েছে তার কোনো তুলনা হয় না। ও যে আজও বেঁচে আছে সেটাই তো আশ্চর্য। কিন্তু রোগটা সাংঘাতিক। টিনার পাশে সরে এসে বলল রানা। এর চিকিৎসা হওয়া দরকার। দরকার তো অনেক কিছু, বলল আকরাম, কিন্তু সময় পেতে হবে তো। ভালো কথা, যা ঘটে গেল তা যেন বলা না হয় কেয়াকে। ঘুম থেকে ওঠার পর কিছুই মনে করতে পারবে না ও। রোগটা সাংঘাতিক বলছো, আসলে তা নয়। নার্ভগুলো অস্থির হয়ে ওঠে, তার বেশি কিছু না। বোকার মতো কথা বলো না, বলল রানা। বড্ড উন্মাদের মতো লাগলো ওকে। ওর চিকিৎসা দরকার, দেরি করলে রোগটা সারানো যাবে না। আমি তা মনে করি না। বিদ্রূপের হাসি দেখা গেল আকরামের ঠোঁটে। আর চিকিৎসার কথা যদি বলো, কি ঔষধে ভালো হবে কেয়া, আমি সেটা বলে দিতে পারি। তুমি আবার ডাক্তারিও জানো নাকি? ঔষধটার নাম আবিদ।
আমরা আবিদকে পেলেই আবার সুস্থ হয়ে উঠবে কেয়া। ঠান্ডা হাসি দেখা গেল আকরামের ঠোঁটে। তার সেই হাসি দেখে শিরদাঁড়ার কাছে ভয়ের শীতল একটা অনুভূতি হলো টিনার। চোখ মেলে কেয়া দেখল পাশে বসে আছে আকরাম, নরম হাতে নাড়া দিচ্ছে তাকে। এই তো, বলল আকরাম, কেমন লাগছে এখন? কেয়ার মনে হলো অনেক দূর থেকে কথা বলছে আকরাম। কিছু বলতে গিয়ে হঠাৎ করে অনুভব করলো তার মাথা ব্যথা করছে। কেন মাথা ব্যথা করছে কেন? কোনো উত্তর খুঁজে না পেয়ে চঞ্চল হয়ে উঠল কেয়া। আকরামের দিকে তাকালো সে। চারকোনা মুখটা পরিষ্কার দেখতে পেল না সে, কিন্তু কাঠামোটাও অচেনা নয়। উঠে বসার চেষ্টা করল সে। পিঠে আকরামের হাত অনুভব করল, তাকে সাহায্য করতে চাইছে। লাগবে না, হাত সরাও, বলল বটে কেয়া, কিন্তু সেই সাথে একটা হাত উঠে গেল মাথায়। বসতে গিয়ে মাথার ব্যথাটা আরও যেন তীব্র হয়ে উঠল। তারপরই বুঝতে পারল শুয়ে আছে মেঝেতে। শক্ত করে আকরামের একটা হাত চেপে ধরল সে। চোখে ভয় নিয়ে তাকালো। কি হয়েছে বলো তো? কি করেছি আমি? জ্ঞান হারিয়ে ফেলেছিলে, হালকা সুরে বলল আকরাম। ভালো না লাগলে উঠো না, ব্যস্ততার কিছু নেই। বেরোবার সময় এখনও হয়নি আমাদের। ডিউক গাড়ি জোগাড় করতে গেছে, কিন্তু ফিরতে তার দেরি হবে বলে মনে হচ্ছে। জ্ঞান হারিয়েছিলাম? জীবনে কখনো জ্ঞান হারাইনি আমি। মিথ্যে কথা বলছো তুমি। আকরামের মাংসের ভেতর ডেবে গেল কেয়ার নখ। কি হয়েছে বলো আমাকে। বললাম তো, অজ্ঞান হয়ে গিয়েছিলে। আতঙ্কিত হবার মতো কিছু ঘটেনি। কিন্তু আকরাম যে মিথ্যে কথা বলছে বুঝতে অসুবিধা হলো না কেয়ার। ধীরে ধীরে বিকৃত হয়ে উঠল তার চেহারা। মনে হলো কেঁদে ফেলবে। লুকিও না আকরাম, জানতে দাও আমাকে। বলো কি হয়েছিল? ফের বুঝি অ্যাটাক হয়েছিল? ধরে থাকা আকরামের হাতটা ঝাঁকি দিল সে। তীক্ষ্ণ চোখে তার মুখের রেখা দেখে মনের কথা পড়ার চেষ্টা করছে। সেই আগেরটার মতো? বলো, চুপ করে থেকো না। আকরামকে ইতস্তত করতে দেখে যা বোঝার বুঝে নিল কেয়া। মাগো, দু হাতে মুখ থেকে ফুপিয়ে উঠল সে। আমি কি তাহলে শেষ পর্যন্ত পাগলই হয়ে যাব? হাত সরিয়ে আকরামের দিকে তাকালো। কতক্ষণ ভুগেছি? সিরিয়াস টাইপের অ্যাটাক? খারাপ কিছু করেছি? সব বলো আমাকে। আরে না, সিরিয়াস কিছু না, হালকা সুরে বলল আকরাম। আমরা তো কিছু টেরই পাইনি। মনে করেছিলাম তুমি বোধহয় জ্ঞান হারিয়েছ। কেয়ার চেহারায় অসুস্থতার লক্ষণ ফুটে উঠতে দেখে আবার তাড়াতাড়ি বলল সে। মনটাকে শক্ত করো, মনে করো আর কখনো এ ধরনের কিছু ঘটবে না। তাছাড়া দুশ্চিন্তা করার মতো কিছু ঘটেও নি। বোধহয় নিজের অজান্তেই চোয়ালের কাছে উঠে গেল কেয়ার হাত। ব্যথা লাগতেই উহ করে উঠল। ব্যথা লাগছে কেন? আমাকে মারতে হয়েছে তোমার? আরে না, অসহিষ্ণু ভঙ্গিতে হাত নেড়ে বলল আকরাম। ব্যাপারটা ভুলে যাও, বললাম তো সিরিয়াস কিছু না। মারতে হয়েছে? ম্লান হয়ে গেল কেয়ার চেহারা। অথচ বলছো কিছু না। আবার আকরামের হাত চেপে ধরল সে। শেষ পর্যন্ত আমার কি হবে বলো তো আকরাম? আমি বুঝতে পারি মাথাটা ঠিক থাকছে না। হঠাৎ হঠাৎ এমন প্রচণ্ড ব্যথা হয়, মনে হয় দাঁ দিয়ে কেটে ফেলি ওটা। আকরাম, আমার বোধহয় ভালো চিকিৎসা দরকার, তা না হলে আমি পাগল। যত সব অলক্ষণে কথা। একটানা অনেক দিন টেনশনে থাকলে সবারই এইরকম হতে পারে। তাছাড়া তোমার ওপর যা অত্যাচার করা হয়েছে, তোমার আসলে বিশ্রাম দরকার, বুঝলে? তাহলেই সব ঠিক হয়ে যাবে। আকরামের হাত ছেড়ে দিয়ে বিড়বিড় করে বলল কেয়া। শেষ পর্যন্ত কি হবে আমার? আমি কি? আকরামের চেহারা থেকে কোমল ভাবটা মুছে গেল। কঠোর হয়ে উঠল চোখ দুটো। আবিদকে পাবার পর আর কি চাওয়ার থাকতে পারে আমাদের? ওকে যদি শাস্তি দিতে পারি, আমার আর বেঁচে না থাকলেও চলবে। তোমার চিন্তা ভাবনা আমার চেয়ে আলাদা কিছু? আকরামের হাতে মাথা রাখল কেয়া। আঙুল দিয়ে কপালের দুপাশ টিপে ধরল। কিন্তু সত্যি কি তাকে পাবো আমরা? যদি পাই, আমরা সবাই শেষ হয়ে যাব।
আবিদকে খুন করার পর বেঁচে থাকার জন্যে লড়াই করার আর কোনো উদ্দেশ্য থাকবে না আমাদের। সাজিয়া মারা যাবার পর থেকে আমার জীবন শেষ হয়ে গেছে, বিড়বিড় করে বলল আকরাম। কিন্তু এসব কথা এখন থাক, হাতে অনেক কাজ। আবার আকরামের একটা হাত ধরল কেয়া। তুমি না থাকলে কি যে হতো ভাবতেও পারি না। তোমার সাথে ঝগড়া করি, মাঝে মধ্যে পরস্পরকে ঘৃণা করি আমরা, কিন্তু প্রয়োজনের সময় দেখি তুমি ঠিকই আমার পাশে এসে দাঁড়িয়েছ। চেহারায় এবং মনে কোমল ভাবটা এখন আর ধরে রাখতে পারছে না আকরাম। কাজের কথা ভুলতে পারছে না ও। কেয়ার সাথে 20 মিনিট কাটিয়ে ওর মধ্যে যেটুকু কোমলতা ছিল তা নিঃশেষ হয়ে গেছে। কেয়া সুস্থ বোধ করুক, নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াক, মনে মনে এখন সেটাই চাইছে। কেউ অসহায় বোধ করলে তাকে সহ্য করতে পারে না আকরাম। একটু চড়া গলায় বলল, আমাদের একটা কমন শত্রু আছে। তাছাড়া যেখানে নিখাত বন্ধুত্ব থাকে সেখানে ঝগড়াঝাটি হবেই। ওটাই তো বন্ধুত্বের পরীক্ষা। চেহারা দেখে মনে হলো ব্যথা এবং দুর্বলতা ভুলে থাকার জন্যে নিজের সাথে যুঝছে কেয়া। আকরামকে সে ছেড়ে দিলেও আকরাম তাকে ধরে থাকলো। উঠে দাঁড়ালো কেয়া। টলছে দেখে তাকে ধরে রেখে সিধে করার চেষ্টা করলো আকরাম। তার হাত সরিয়ে নিজের পায়ে দাঁড়ালো কেয়া। তারপর ধীরে ধীরে তার কাছ থেকে কয়েক পা সরে গেল। জ্ঞান হারাবার পর কি ঘটেছে বলো আমাকে। মেয়েটাকে সাথে নিয়ে গেছে ডিউক। গ্যারেজে ঢোকার চেষ্টা করবে ওরা। প্রশ্নটা এড়িয়ে গেল আকরাম। স্টেশনে যেতে হলে প্রাইভেট কার দরকার আমাদের। ট্যাক্সি হয়তো পাওয়া যাবে, কিন্তু ড্রাইভার আমাদের কাউকে চিনে ফেলতে পারে। বেবি ট্যাক্সিতে এত লোকের জায়গা হবে না। গ্যারেজে গাড়ি আছে, সেটা বের করতে পারলেই হয়। আর শাহেদ খাবার দাবার প্যাক করছে। রাগ এবং হতাশার একটা ঢেউ বয়ে গেল কেয়ার শরীরে। ভাবল আকরামটা কোনো কাজেরই নয়, ওর সব কাজেই খুঁত থাকে। তিক্ত সুরে জানতে চাইল, কোন আক্কেলে ওদেরকে তুমি একা ছেড়ে দিলে? ধৈর্য না হারিয়ে শান্তভাবে বলল আকরাম, শাহেদ কিচেনে কাজ করছে, সেই সাথে নজর রাখছে শরাফতের ওপর। তোমার কাছে একজনের থাকা দরকার ছিল, ওদিকে গাড়ির ব্যবস্থা না করলেই নয়। শির দ্বারা খাড়া হয়ে গেল কেয়ার। বুঝলাম, কিন্তু গাড়ি নিয়ে কেটে পড়তে পারে ওরা। কথাটা ভেবে দেখেছ? নির্লিপ্ত ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো আকরাম। কিছু আসে যায় না, ওরা সাথে না থাকলেও চলবে আমাদের। তোমার বুঝি তাই ধারণা? তিক্ত কণ্ঠে বলল কেয়া। মাথা ভর্তি শুধু রাগ আর গোয়ার তুমি আছে তোমার। এক ছটাক বুদ্ধি নেই। ডিউককে ছাড়া আবিদকে আমরা খুঁজে পাবো না, এই সহজ কথাটা বুঝতে পারো না তুমি? ওই তো আমাদেরকে পথ দেখিয়ে আবিদের কাছে নিয়ে যাবে, কাজেই ওকে আমাদের হারানো চলে না। তেলে বেগুনে জ্বলে উঠল আকরাম। এই এক কথা শুনতে শুনতে কান পচে গেছে আমার। ডিউক বুঝি ফেরেশতা? তার ওপর এত আস্থা কেন তোমার? আমার ওপর বিশ্বাস রাখতে পারো না? হ্যাঁ, ডিউকের ওপর আস্থা আছে আমার। কেন জানি না, শুধু জানি আবিদকে যদি কেউ খুঁজে বের করতে পারে তো সেই ডিউক। এর আমি কোনো ব্যাখ্যা দিতে পারবো না, কিন্তু অনুভব করতে পারি আমাদের আর আবিদের ভাগ্যের সাথে আশ্চর্যভাবে জড়িয়ে পড়েছে ও। আমি জানি আবিদের সাথে ওরই দেখা হবে। ঠিক আছে, ভালো কথা। অনেক কষ্টে নিজেকে শান্ত করে রাখলো আকরাম। দেখা যাবে, কিন্তু আমিও জানি ডিউককে মোটেও বিশ্বাস করা যায় না। বিশ্বাস করিও না, বলল কেয়া। আমিও তাকে ঘৃণা করি, বুঝি ওর সঙ্গে থাকাটা বিপজ্জনক, কিন্তু ওই যে বললাম, আমার মন গাইছে ওর সাথে থাকলে আবিদকে পাবো আমরা। যাই দেখে আসি কি করছে শাহেদ, বলে কিচেনের দিকে এগোলো আকরাম। জানে ডিউক প্রসঙ্গে এই আলাপ চলতে থাকলে মাথা ঠিক রাখতে পারবে না সে। এখানে বসে একটু বিশ্রাম নাও তুমি, সব ঠিক হয়ে যাবে। কিচেনে চলে এলো আকরাম। তোমার হলো শাহেদ? আর চোখে তাকালো শাহেদ। সন্ত্রস্ত হয়ে উঠেছে সে, কিন্তু আকরামকে সেটা জানতে দিতে চায় না। বলল, হাতের কাছে যা পেয়েছি বেঁধে নিয়েছি সব, খুব বেশি কিছু না। কিয়া কেমন আছে? ভালো। গাড়ির কোনো আওয়াজ পেয়েছো? মাথা নাড়ল শাহেদ। শরাফতের খবর কি, ঠিক আছে তো? তার আমি কি জানি?
অবাক হয়ে বলল শাহেদ। ওর ওপর নজর রাখার কথা বলেছো আমাকে? দাঁতে দাঁত চাপলো আকরাম, খেকিয়ে উঠল। তুমি একটা চিরকেলে অকর্মা। কিচেন থেকে দ্রুত বেরিয়ে এলো সে। কারিগরদের কামরা পেরিয়ে ঢুকলো বেডরুমে। অফিস কামরা থেকে আকরামের আটকে ওঠার আওয়াজ পেল কেয়া। ছুটল সে। দরজার কাছে পৌঁছলো কেয়া। এই সময় আতপাক ঘুরে তার মুখোমুখি দাঁড়ালো আকরাম। পালিয়েছে। কুত্তার বাচ্চা শাহেদ ওর ওপর নজর রাখিনি। লোকটা পুলিশ ডাকতে গেছে।